নমস্কার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে তার 24 ঘন্টা হয়ে গেল। এখন ঘটনা হলো যে ভারত কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে খুব ঠান্ডা একটা প্রতিক্রিয়া দিয়েছে এবং যতদূর বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস প্রশাসন তারাও পরিষ্কারভাবে জানেন যে ভারতবর্ষ আর যাই হোক শেখ হাসিনাকে ফেরত দেবেন না, প্রত্যর্পণ করবেন না, কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবেন না। তো ভারত বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি সেখানে কি ধারা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু পলিটিক্যালি বা ভারত কেন এ ব্যাপারে কোনো রকম রেসপন্ড করবে না সেটাও আজকে আমাদের আলোচনার বিষয়। এও আলোচনার বিষয় যে নোয়িং ফুললি ওয়েল যে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দেবে না, তো মোহাম্মদ ইউনূস তার প্রশাসন কেন বারবার করে বিষয়টি তুলছেন এবং কেন একটা আবহ তৈরি করতে চাইছেন বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে যে ভারতকে ফেরত দিতে হবে, ভারতকে ফেরত দিতে হবে। তো এই সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা বাংলাদেশের বিষয় নিয়ে খুব ক্লোজলি ফলো করছেন। তো অমলদা, আমি আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞাসা করতে চাইছি যে নোয়িং ফুললি ওয়েল মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন ভালো করেই জানে যে ভারতবর্ষ আর যাই হোক শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। যদি প্রত্যর্পণ করতেই হতো তাহলে ভারত শেখ হাসিনাকে আশ্রয়ই দিত না। আশ্রয় যে দিয়েছে সেটা একটা পুরনো দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তিতেই দিয়েছে। সুতরাং একবার যখন আশ্রয় দিয়েছে, তার প্রাণ রক্ষা করেছে, তাহলে তাকে আবার মৃত্যুদণ্ডের জন্য বাংলাদেশে তুলে দেওয়া, এটা কোনো কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ। কিন্তু তারপরেও মোহাম্মদ ইউনূস প্রশাসন কেন বারবার বলছে? তার একটা কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফেস সেভিং এক্সারসাইজ মোহাম্মদ ইউনূসের, যে দুদিক রক্ষা করা। ওখানে যেহেতু হাসিনা বিরোধী একটা আন্দোলনের মধ্য দিয়ে ইউনূস ক্ষমতায় এসছেন, ফলে এই যে লোকেরা আছে এরা দুটো শিবিরে বিভক্ত। ইউনূস তো রাজনীতি নন, এরা বিএনপি, জামাত, খানিকটা এনসিপি এবং আরও কিছু ইসলামিক দল আছে যারা মূলত আওয়ামী লীগ বিরোধী। বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো দল আছে, কিন্তু রাজনীতি মূলত দুটি, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি আর বিরোধিতার রাজনীতি। এই বিরোধিতার রাজনীতি যারা, তাদেরকে কিছুটা স্তোক বাক্য দেওয়া যে দেখো আমি ফেরত চাইছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারত যেমন দেবে না, এটা যেমন একেবারে স্থির নিশ্চিত। বাংলাদেশে বিএনপি, জামাত, ইউনূস এরা বারেই বলে যাবে ফেরত দাও। প্রকৃতভাবে কেউ শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে ফেরত নিতে চাইবে না। আমি এইটা ব্যাখ্যা করছি যে কেন চাইবে না। তার একটা কারণ হচ্ছে এখনো পর্যন্ত যা বাংলাদেশে পরিস্থিতি আছে, মানে এই যে প্রায় লক্ষাধিক লোককে গ্রেপ্তার করেছে, রোজই 3-4 হাজার করে লোক গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ তারা এই যে সংকটে পড়েছে, এই সংকটে তাদেরকে ফেলেছে কিছু নেতা মন্ত্রী, তাদের অনেকে মানে দেশে নেই, আত্মগোপনে আছে, কিন্তু নেতা কর্মীরা কিন্তু দলটাকে ক্যারি করছেন। হাসিনা যদি দেশে ফেরেন, আমি মানে কাল্পনিক বলছি, অনুমান জন্যে যদি ফেরেন এবং তাকে যদি কারাগারেও রাখা হয়, তাহলেও আওয়ামী লীগের যে পুনর্জাগরণ হবে সেটা আটকানো মুশকিল হবে। মানে বিএনপি আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে ওনাকে নিয়ে মানে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আটকে রাখলো। এর পরেও যে পরিস্থিতিটা তৈরি হবে যে হাসিনা কারাগারে আর রাজপথে আওয়ামী লীগ, এটা আরো বেড়ে যাবে। এটা হচ্ছে তাদের কাছে একটা ঝুঁকি। সামলানোর ক্ষমতা ইউনূসের নেই, এটা বিএনপিরও নেই। বিএনপি এটা জানে। তার কারণ হচ্ছে যে গত 13-14 মাসে তারা যে লুটতরাজটা করেছে তাদের লোকেরা, এতে বাংলাদেশের মানুষ বিরক্ত। ফলে অ্যান্টি আওয়ামী লীগ যে সেন্টিমেন্টটা, এইটা অনেকটা ড্রাই ডাউন করে গেছে। হাসিনা জমানার বিরুদ্ধে কিন্তু জেনুইন কিছু অভিযোগ ছিল, হাসিনার বিরুদ্ধেও ছিল, কিন্তু আমরা সবাই জানি যে মানুষ কিন্তু মন্দের ভালো খোঁজে। তো আমি তো মন্দের ভালো হিসেবেই এদেরকে এনেছিলাম, একে তাড়িয়েছিলাম। কিন্তু আমরা মানে লোকের যে অভিজ্ঞতাটা হচ্ছে যে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে চলে এসেছি। এই যে মানে যেখানে সেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে, মানে কোনো জায়গায় কেউ নিরাপদ নয়। এই পরিস্থিতিটা তো আওয়ামী লীগের আমলে ছিল না। এটা ঠিক গুম খুন হয়েছিল, অপহরণ হয়েছিল, কিন্তু এটা মানে একটা সার্বিক চিত্র ছিল না। এটা 1 নম্বর। যদি তারা সত্যি শেখ হাসিনাকে ফেরত চাইতো, মানে দিয়ে, আমি কেন বলছি, তারা
একটা নোট ভার্বাল বলে একটা কথা আছে মানে কূটনীতিতে, সেইটা তারা করেছে, ভারত সরকারকে দিয়েছে। বিভিন্ন সময় মৌখিক আলোচনায় প্রসঙ্গ তোলে, কিন্তু এটাকে যে পার্সু করা, এটা কিন্তু গত 13-14 মাসে তারা কখনো করেনি। এমনকি কাতারে বাংলাদেশের পররাষ্ট্র মানে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছিল, নানা বিষয়ে আলোচনা হয়েছে, মাইনাস হাসিনা আলোচনা হয়েছে। উনি কিন্তু হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্ন তোলেননি। এই যে বিচারটা হলো, বিচারটা তো হাসিনার অনুপস্থিতিতে হলো, কামাল অনুপস্থিতিতে হলো, তারা কোনো আইনজীবী দিতে পারলেন না, তাদের পছন্দের আইনজীবী দিতে পারলেন না, তাদের পয়েন্টসগুলো বলানোর ব্যবস্থা করতে পারলেন না। আমরা যদি ভারতে দেখি, আবু সালেমকে আমরা 30 বছর ধরে বেলজিয়ামের আদালতে লড়াই করে 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 আমরা কিন্তু ভারতে নিয়ে এসেছি। আজকে ভারতের মানে জেলখানায় তিনি বন্দী, ভারত থেকে বিচার হচ্ছে। আমরা মেহুল চোস্কি, তার জন্য আমরা লড়াই করে যাচ্ছি যে তাকে আমরা দেশে ফেরাবো, এবং সে দেশে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করছি যে আমাদের হাতে দাও, ও আমার দেশে অপরাধ করেছে। বাংলাদেশের কাছ থেকে কিন্তু এরকম কোনো কিছু দেখা যায়নি। রেড কর্নার নোটিশের জন্যে তারা ইন্টারপোলকে গত বছর নভেম্বরে মানে চিঠি দিয়েছিল। বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ একটা রিমাইন্ডার চিঠিও ইন্টারপোলকে দেয়নি। না, তার মানে একটা কথা আপনার সাথে বলে পরিষ্কার, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস প্রশাসনও চান না যে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত দিক। একটা হচ্ছে, এর দুটো কারণ থাকতে পারে। একটা, যেটা অমলদা বলছেন, যে হ্যান্ডেল করতে পারবে না ইউনূস প্রশাসন, এক্স্যাক্টলি, যে বাংলাদেশে যে ক্যাওস তৈরি হবে এবং একটা আওয়ামী লীগের যে পুনর্জাগরণ, তাদের নেত্রী যদি তাদের মাটিতে ফিরে আসে এবং কারাগারে বন্দী থাকেন, তাহলে আওয়ামী লীগের ভেতর থেকে যে আবেগ এবং উগড়ে উঠবে, সেই আবেগ সামলানোর মতন, গণ অভ্যুত্থান সামলানোর মতন ক্ষমতা ইউনূস প্রশাসনের কারণ নেই। বাংলাদেশে না দুই নেত্রীর মানে বাংলাদেশটা এ আর বিতে বিভক্ত, ব্লাড গ্রুপের মতন, আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি। খালেদা জিয়া হাসপাতালে মুমূর্ষ অবস্থায় শুয়েছিলেন, রাজপথে কিন্তু তার পার্টিটা হাসিনার বিরুদ্ধে লড়াই করে গেছে। বাংলাদেশের রাজনীতিটা কিন্তু একটু অন্য রকম। এটাই বলছি, এই দুই নেত্রীকে কেন্দ্র করে রাইট, এটা একটু অন্যরকম। ফলে দ্য মোমেন্ট হাসিনা ফেরত যাবেন, অন্য আওয়ামী লীগ মানে রাজপথে চলে আসবে। তার চেয়ে বরঞ্চ মোহাম্মদ ইউনূসের যেটা এখন করছেন, যে যতক্ষণ না ভারত ফেরত দিচ্ছে ততক্ষণ ভালো, যে ভারত ফেরত দিচ্ছে না বলে অ্যাকিউজ করে যাবে। ঘরোয়া রাজনীতিতে, বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে ভারতবর্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ইউনূস তার পলিটিক্সটা চালিয়ে যাবেন। এবং অমলদা একটা জায়গায় শুরুতে বললেন যে মোহাম্মদ ইউনূস তো পলিটিশিয়ান নন। আমি এটা অন্তত বিশ্বাস করি না যে আজকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে এবং এখন না, আমি বলছি পেশাদার রাজনীতিবিদ নন আর কি। হ্যাঁ, পেশাদার পলিটিক্স তো শিখেইছেন এবং 1.5 বছর হয়ে গেল। পেশাদার রাজনীতিবিদ নন, কিন্তু তার ভেতরে যে পলিটিক্সটা ছিল এবং পরবর্তীকালে গণ অভ্যুত্থানের পরে যে স্ক্রিপ্ট জানা যাচ্ছে, তাতে যে মোহাম্মদ ইউনূসের যে একটা ইনভলভমেন্ট ছিল সক্রিয়, তার ফলে তার যে পলিটিক্যাল মাইন্ড তাকে সামনে রেখে হয়েছে। কিন্তু এটা ঘটনা যে তার মানে এই স্ক্রিপ্টগুলি সবই ওয়াশিংটন, নিউ ইয়র্ক থেকে, এটা এখন মোটামুটি পরিষ্কার যে আমেরিকায় গোটা জিনিসটার পেছনে আছে। ইনফ্যাক্ট উনি যা সিদ্ধান্ত করছেন না করছেন সবই তাই। এই মুহূর্তে সত্যি কথা বলতে গিয়ে আমেরিকার সিদ্ধান্তের ওপরেও খানিকটা আওয়ামী লীগের মানে প্রত্যাবর্তন বা যা হোক তার ফেটটা নির্ভর করছে আর কি। সো ইউনূস ডেফিনেটলি এই 1.5 বছরে দেখিয়েছেন যে তিনি খুব ক্ষুরধার ব্যক্তি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার ভালো ভালো কোচ আছে, এটা ঘটনা। কিন্তু যেটা আমি বলছিলাম যে উনি এই রাজনীতিটা, কারণ ওখানে ওনাকে এই স্তোক বাক্যটা দিতেই হবে যে দেখো আমি হাসিনাকে এনে এখানে ফাঁসির দড়িতে ঝোলাতে চাই। এখন অমলদা, যে আমরা দিল্লির প্রসঙ্গে চলে আসি, যে দিল্লির অবস্থানটা কি আমরা কালকে দেখেছি যে খুব সাদামাটা একটা প্রতিক্রিয়া নয়াদিল্লি জানিয়েছে। একটাই কারণে জানিয়েছে, সেটা হচ্ছে যে ভারতবর্ষ স্থির করেই রেখেছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের কোনো প্রশ্ন নেই। কিন্তু বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র, সেখানে অন্তর্বর্তী সরকার চলছে এবং সেখানেও একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে ফিরে আসার একটা চেষ্টা আছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক কাঠামো ফিরে আসুক। পড়শি দেশে গণতান্ত্রিক কাঠামো ফিরে আসাটা আমাদের জন্য অনেকটা ইতিবাচক। তো সেখানে এমন কোনো অ্যাডভান্স কমেন্ট নয়াদিল্লিও করতে চায় না, যেটা হচ্ছে ভারতবর্ষ সম্পর্কে সেখানে একটা বিরূপ একটা মনোভাব তৈরি হয়। ফেরত দিচ্ছি না সেটা একটা অবস্থান, কিন্তু সেটা না দেওয়ার সঙ্গে সঙ্গে এমন কোনো কথা বলা নয় যেটা হচ্ছে যে সম্পর্কের তিক্ততা বাড়িয়ে দেয়। ফলে ভারতবর্ষ চায়
যে বাংলাদেশের সঙ্গে একটা সুস্থির এবং একটা দ্বিপাক্ষিক সুষ্ঠু সম্পর্ক, সাংস্কৃতিক আদান প্রদান সব বজায় থাকুক, কিন্তু আমরা হাসিনাকেও ফেরত দেবো না। এইখানে অমলদা আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা একবার রিভিজিট করে যদি দেখতে পারি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে, যেটা প্রথমে 2013 সালে হয় এবং 2016 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়, সেখানে এমন কি ধারা আছে যে ধারার জন্য যে ভারত সেই ধারার আশ্রয় নিয়ে আজকে আমি এই প্রসঙ্গটাতে আসার আগে জাস্ট গতকালে যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, যে ভারত তো কিছুই বললো না, খুব লক্ষণীয় ওখানে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে কোট আনকোট রাখা আছে। আমরা সবাই জানি যে আমরা কোন ক্ষেত্রে এই কোট আনকোট কথাটা করি, যখন আমাদের একটু সংশয়, আমি এটাকে মেনে নেওয়া। এখন যেহেতু এটা একটা আদালতের রায়, তাই ভারত সরকারের তরফ থেকে রায়টা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এটা যদি এমন হতো যে ইউনুস বিচার করে বলে যে ফাঁসি দিলাম, তাহলে একরকম রিয়াকশন হতো। যেহেতু একটা আদালত, কিন্তু সেই আদালতটা কতটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা নিয়ে ভারত সরকার তার সংশয় কিন্তু ওই দুটি ঊর্ধ্বকমার মধ্যে রেখে দিয়েছে। এটা খুব ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট। এটা এক নম্বর যে এটা রেখেছে। আমাদের এখানেও যখন বাবরি মসজিদ, অযোধ্যা নিয়ে যে বিষয়গুলো হয়েছিল, তখনও বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে ভারত কিন্তু এই বার্তাই দিয়েছিল যে দেখো যেটা হয়েছে সেটা কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের জাজমেন্ট। তার ফলে যে সমস্ত দেশগুলো এটাকে খুব বড় ইস্যু করতে পারতো তারাও সেটা করেনি, বিকজ এটা একটা আদালতের জাজমেন্ট। এটা তো গেল এক নম্বর। এবার আমি আসি যে প্রত্যর্পণ চুক্তিতে যে বিষয়টা আছে। প্রত্যর্পণ চুক্তিতে অনেক কথা বলা আছে, কিন্তু 2016 যে এটা হয়েছে তাতে একটা কথা বলা আছে যে ফাইনাল সে কিন্তু হচ্ছে যে রাষ্ট্রে উনি আছেন সেই রাষ্ট্রেই শেষ কথা বলবে। তারা যদি মনে করে যে দেব, ফেরত দেব, যদি মনে করে দেব না। ভারত সরকারের কাছে এই যে জাজমেন্টটা নিয়ে ভারত সরকার গতকাল মন্তব্য করেনি, কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলোর কথাকে একটা সাধারণভাবে মান্যতা দেওয়া হয়, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এমনকি যারা এই হাসিনার জমানার এই অভ্যুত্থানের সময় নরহত্যা নিয়ে রিপোর্ট দিয়েছিল, রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, তারাও প্রথমত ফাঁসির বিরোধিতা করেছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুটোই আমেরিকার মার্কিন বেসড বলা যায়, তারা কিন্তু খুব ক্যাটাগরিক্যালি বলেছে যে এই জাজমেন্টে স্বচ্ছতা নেই, ন্যায় বিচার নেই, এবং শেখ হাসিনাকে যে ওখানে তার অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং বিনা আইনজীবীতে বিচার হয়েছে, এবং এই কথাও তারা বলেছে যে ফাঁসির মতো সাজা দেওয়া হচ্ছে, অথচ বিচারটা এরকম দ্রুতগতি, যে আলোচনাটা আমরা গতকাল খানিকটা করেছিলাম, এই দ্রুতগতির বিচারটা নিয়েও কিন্তু এই দুটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রশ্ন তুলেছে। ফলে ভারতের যে ফেরত না দেওয়ার সিদ্ধান্তটা, সেটা কিন্তু আবার এই দুটো অর্গানাইজেশন এবং আরও অনেক অর্গানাইজেশন আছে আমাদের এখানেও, রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ, তারাও এই একই প্রশ্ন তুলেছে যে কিভাবে এই বিচারটা হলো। ঠিক। তো ফলে এটাও ভারত সরকারের কাছে একটা কি বলা যায়, একটা যুক্তি। তো চুক্তিতে যেটা বলা আছে শেষ পর্যন্ত কিন্তু, যে কোনো পক্ষই যদি মনে করে যে আমি উপযুক্ত মনে করছি না, দুটি কারণ। একটা হচ্ছে এটা ঠিক যে বিচার ব্যবস্থার প্রতি দু দেশকেই শ্রদ্ধাশীল থাকতে হবে, কিন্তু আমি যদি মনে করি যে বিচারটার মধ্যে একটা রাজনৈতিক ইচ্ছা পূরণের ব্যাপার আছে, রাজনৈতিক উদ্দেশ্য মোটিভেটেড, তাহলে আমি দেব না। দুই হচ্ছে যে আমি মনে করলাম বিচারটা স্বচ্ছ, কিন্তু এই লোকটিকে ওই দেশে দিলে পরে তার প্রতি যে নিপীড়ন, নির্যাতন, এই কারণ কি হাসিনার ক্ষেত্রে এর পরবর্তী যে আইনি পদক্ষেপগুলোর কথা আছে, সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের পর সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিপার্টমেন্টে সেকশনে অ্যাপিল করা যায়। কিন্তু হাসিনার ক্ষেত্রে যেটা হলো যে তিনি যেহেতু ওনার সাজা ঘোষণা হয়েছে, ফলে ওনাকে ফার্স্টে স্যারেন্ডার করতে হবে, তারপর উনি অ্যাপিল করতে পারবেন। এখন এই যে অ্যাপিল ওনাকে করতে দেওয়া হবে কিনা, সেখানে আবার ন্যায় বিচার হবে কিনা, এগুলো তো সবটাই প্রশ্নবিদ্ধ। ফলে ভারত সরকার একটা সিদ্ধান্ত নিতেই পারে যে না, আমি এরকম একজন নেত্রী যার এরকম একটা পাস্ট আছে, প্রথমত আওয়ামী লীগের উনি প্রায় 42 বছরের প্রেসিডেন্ট, উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি 5 বারের প্রধানমন্ত্রী, ফলে ওনার রাজনৈতিক উচ্চতা, ওজন, এটাকেও তো কনসিডারেশনের মধ্যে রাখতে হবে। আর যেটা আমরা গতকাল আলোচনা করছিলাম যে হাসিনার ক্ষেত্রে ভারতের একটা বিশেষ কনসিডারেশন হচ্ছে যে একটা জায়গাতে কিন্তু দুজনের ইন্টারেস্টের একটা মিল আছে, যে দুজনেই
এই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ইসলামিক জঙ্গিপনার বিরুদ্ধে লড়াই করছে। এই ভদ্রমহিলা, তার অনেক কাজকর্মে নিয়ে অবজেকশন আছে, ভারত সরকারেরও নিশ্চয়ই আছে, কিন্তু ইনি এই জায়গাতে খুব অনেস্টলি কাজ করেছিলেন, যার দ্বারা কিন্তু ভারতও উপকৃত হয়েছে। ফলে ভারত সরকারকে যখন শেখ হাসিনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, তখন কিন্তু এই যে আন্তর্জাতিক সমস্যা, এখন এটা সদ্যই আমাদের দিল্লিতে এত বড় একটা বিস্ফোরণ হলো, হলো, এবং সেখানে ঠিক। বিভিন্ন দেশের নাম জড়াচ্ছে। এখন বাংলাদেশও কিন্তু এই ধরনের বিস্ফোরণের দ্বারা আক্রান্ত হয়েছে। ঢাকায় একটা মানে বড় আধুনিক ইয়েতে মানে রেস্তোরাঁ, সেখানে বিস্ফোরণ 2016-তে 21 জন মারা যান, তার মধ্যে 20 জন হোলি আর্টিজান, সেখানে 20 জন কিন্তু বিদেশি ছিলেন, একজন বাংলাদেশি। এখন বাংলাদেশে 65টা জেলায় সিরিয়াল বোমা বিস্ফোরণ হয়েছিল বিএনপি জমানায়। আমরা তো ওইখানে না গিয়ে আমরা বলছি যে আমরা যখন এক্সট্রাডিশনেই আছি, এবং তুমি যে কথাটা বললে যে এই যে পলিটিক্যালি মোটিভেটেড, যেটা আমরা সেকশন 29-এও দেখতে পাচ্ছি, যে সেকশন 29 অফ দ্য অ্যাক্ট ক্লারিফাইজ that India can reject an extradition request if it appears trivial or not made in good faith, if it is politically motivated, or if the extradition is not in the interest of justice. The law also empowers the center to stay proceedings at any time, cancel warrants, or discharge the individual sought. তো এইখানে তো যেটা আপনি বললেন যে ইউএন ওয়াচডগও বলেছে, আমি আজকে দেখছিলাম যে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেসও বলেছেন যে কোনো অবস্থাতেই উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য ডেথ পেনাল্টি ইন এনি সার্কামস্ট্যান্সেস, কোনো অবস্থাতেই উই ক্যানট স্ট্যান্ড উইথ দ্য ডেথ পেনাল্টি। তো ফলে এটা কোনো প্রশ্নই ওঠে না। তো এইটা কি মানে ভারতবর্ষকে এই যে কালকে একটা ডিপ্লোম্যাটিক জবাব, শুধু ওয়ান লাইনার একটা ডিপ্লোম্যাটিক জবাব, সেটাকে কি নিতে সুবিধা করে দিচ্ছে এই যে ইউএন এর পজিশনটা? এক্স্যাক্টলি, তার কারণ হচ্ছে যে ভারত তো মানে কি বলবো, খুব যেটাকে বলে স্টেপ আউট করে কোনো রিয়াকশন দেয়নি। এটার পেছনে আমি যেটা বললাম যে যেহেতু এটা একটা আদালতের জাজমেন্ট, আদালতের প্রতি রেসপেক্টটা সব দেশ নর্মালি মেনটেন করে, এইটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আগামীকাল অর্থাৎ বুধবার দিল্লিতে আঞ্চলিক সুরক্ষা সংক্রান্ত একটা আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আমার ধারণা ইতিমধ্যে তিনি দিল্লিতে পৌঁছেও গিয়েছেন, তিনি আসছেন, এবং তার সঙ্গে একটা আলাদা করে বাইপাইটাইট বৈঠক আমাদের অজিত ডোভালের হতে পারে। যে এই খলিলুর রহমান কি একটা সময় দিল্লিতে আমাদের বাংলাদেশের কি ছিলেন, অ্যাম্বাসাডার ছিলেন? আমার এক্ষুনি মনে পড়ছে না। উনি দীর্ঘদিন আমেরিকাতে এবং রাষ্ট্রসংঘে কাজ করেছেন। আচ্ছা। ইনফ্যাক্ট ওনার নাগরিকত্ব নিয়েও বাংলাদেশে প্রচুর বিতর্ক আছে। বিএনপি একটা সময়তে মোহাম্মদ ইউনূসের উপর চাপ তৈরি করেছিল যে ওনাকে এই পদ থেকে সরাতে হবে, কারণ উনি বিদেশি। উনি কি করে আমাদের দেশের মানে হতে পারেন, মানে নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন? উনি মার্কিন নাগরিক। তো এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। এখন আফটার অল উনি বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টা, উনি আসছেন, একটা বৈঠক হতে যাচ্ছে। স্বভাবতই ভারত সরকার খুব বড় করে দেয়নি, এবং ওখানে এটাও ঘটনা যে ডেমোক্রেসির কথাটা কিন্তু আবার ভারত সরকারের ওই বিবৃতিটার মধ্যে আছে, যে আমরা যেটাকে মানে সামনে রেখে আমরা সম্পর্ক এগোতে চাই, তার মধ্যে 1 নম্বর হচ্ছে গণতান্ত্রিক পরিমণ্ডল। তো হাসিনা তো বলছেন যে গোটা মানে এই রেজিমটাই হচ্ছে অগণতান্ত্রিক, এরা ক্ষমতা দখল করেছে, এরা অনির্বাচিত। এবার আমাদের উপমহাদেশে গণতন্ত্রের শ্রেষ্ঠ চর্চা তো হচ্ছে নির্বাচন, সেটা বাংলাদেশেও সত্যি, পাকিস্তানেও সত্যি, ভারতেও সত্যি। ওই বিবৃতির গোড়ার শব্দটা কিন্তু হচ্ছে যে আমরা গণতান্ত্রিক পরিমণ্ডলের ভিত্তিতে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। সো আমার মনে হয় যে এটা একটা বিশেষ সন্ধিক্ষণে এই জাজমেন্টটা এসছে। স্বভাবতই ভারত একটু এবং ভারত অপেক্ষা করছিল যে বাকিরা কে কি বলে। বাকিরা তো আজকে আমরা দেখলাম এই রাষ্ট্রসংঘের, যেটা আপনিও বললেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং আজকে রাষ্ট্রসংঘের মুখপাত্র সব বলেছে, জাতিসংঘের মুখপাত্ররা, যে প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা একটা বাংলাদেশে তৈরি হয়েছে, সেখানে সব বিচারপতি বাংলাদেশি, সেখানে বাইরের কেউ নেই, যার বিরুদ্ধে অভিযোগ তার আত্মপক্ষ সমর্থনের কোনো যথাযথ ব্যবস্থা নেই। একজন লয়ার খাড়া করা হয়েছে ওখানে, ঠিক আছে, গভর্নমেন্ট লয়ার দিয়েছে, কিন্তু যে গোটা প্রক্রিয়ার মধ্যে যে একটা সেন্স অফ বায়াস আমরা
আমরাও বিচার প্রক্রিয়া নিয়ে খুব নেতিবাচক কমেন্ট করতে চাই না, না না অবশ্যই না। অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের ট্রাইব্যুনাল দিয়েছে, কিন্তু যে সেন্সটা তৈরি হচ্ছে, যে সেন্সের কথা বারবার করে রাষ্ট্রসংঘে বা জাতিসংঘ থেকে বলা হচ্ছে, মুখপাত্ররা বলছেন, সেটাই তো আমার মনে হচ্ছে যে ভারতবর্ষের যে নয়াদিল্লি এটাই ভারতবর্ষের অবস্থানকে যথেষ্ট মজবুত করেছে, বিশ্বাসযোগ্য করেছে, দায়িত্বশীল করেছে, এবং একই সঙ্গে ইউনেস্কো খুশি করেছে যে হাসিনাকে অন্তত বা ফেরানো দরকার নেই। কারণ হাসিনা যদি সত্যি বাংলাদেশে ফেরে, তাহলে সবার আগে যার গদিটা টলমল করবেন সেইটাই তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস। একদম। এবং শুধু মোহাম্মদ ইউনুস নন, মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে তার পাশে যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, পুরো ইকোসিস্টেমটাই ঘেটে যাবে। ফলে শুধু মোহাম্মদ ইউনুসকে দাবি করে লাভ নেই, যে মোহাম্মদ ইউনুস এবং যে তাকে ঘিরে যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেম কেউই চান না যে শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরে আসুন। তারা চান যে শেখ হাসিনা ভারতবর্ষেই থাকুন, ভারতের আশ্রয়ে থাকুন। তাহলে আমরা ক্রমাগত তাকে, ভারতবর্ষকে এবং তার বিরুদ্ধে কথা বলার একটা জায়গা পেয়ে যাবো, যেটা আমাদের ডোমেস্টিক পলিটিক্সে এবং আগামী দিনে জাতীয় নির্বাচনে আমাদের একখানা ইস্যু হবে। এই তো এক্স্যাক্টলি তাই। আমার মনে হচ্ছে আপনার কি যার বলা আছে এখানে? না, আর কিছু বলার নেই। আমার গোড়াতে এইভাবেই বললাম যে আমরা যেটা দিয়ে, যে প্রেমাইজ নিয়ে আজকে আলোচনাটা শুরু করেছিলাম, যে মোহাম্মদ ইউনুস এবং তার প্রশাসনিক চান না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুন, তো ভারত তো পরের কথা। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।